গাড়ির জগৎ কিন্তু এখন আর আগের মতো নেই, পুরোটা বদলে যাচ্ছে। এখনকার গাড়ি মানে শুধু ইঞ্জিন বা চাকা নয়, ভাবলে অবাক হতে হয়, এগুলো এখন এক একটা চলন্ত সুপার কম্পিউটার। আর এই যে একটা প্রযুক্তিগত বিপ্লব চলছে, ঠিক তার কেন্দ্রবিন্দুতে আছে একটা কোম্পানি, কেপিআইটি টেকনোলজিস। কিন্তু অসাধারণ সাফল্যের পর হঠাৎ করেই এর শেয়ারের দামে একটা বড়সড় ধস নেমেছে। চলুন, এই বিশ্লেষণে আমরা এর পেছনের কারণটা খুঁজে বের করার চেষ্টা করি আর দেখি বিনিয়োগকারীদের জন্য এর ভবিষ্যৎ কী ইঙ্গিত দিচ্ছে। তো আজকে আমাদের আলোচনার রাস্তাটা বেশ সোজা। প্রথমে আমরা বুঝব কেপিআইটি আসলে কি করে, তারপর দেখব এর সাফল্যের গল্পটা, মানে যাকে বলে বুল কেস। এরপরে আমরা জানব এর ঝুঁকিগুলো কি কি, মানে বেয়ার কেস সম্পর্কে। আর সবশেষে কিছু ডেটা দেখে পুরো ছবিটা বোঝার চেষ্টা করব। তাহলে চলুন প্রথম অধ্যায় দিয়ে শুরু করা যাক, কেপিআইটি এর অটো টেক স্টোরি। তো এই কোম্পানির কোডিংয়ের পেছনের আসল ইঞ্জিনটা কি, চলুন জেনে নিই। এখন গাড়ির জগতে একটা কথা খুব শোনা যাচ্ছে, সফটওয়্যার ডিফাইন্ড ভেহিকল বা এসডিভি। জিনিসটা কি আসলে? সহজ কথায় বললে, গাড়ি এখন আর শুধু একটা যন্ত্র নয়, বরং একটা চলন্ত কম্পিউটার, অনেকটা আমাদের স্মার্টফোনের মতো। আর এই বিশাল পরিবর্তনের কারণে কেপিআইটির মতো কোম্পানিগুলো আজ আলোচনার একেবারে কেন্দ্রে। তো এই পুরো খেলাটায় কেপিআইটির ভূমিকাটা ঠিক কোথায়? আসলে ওরাই হলো সেই কোম্পানি যারা বিশ্বের বড় বড় গাড়ি কোম্পানিগুলোর জন্য এই গাড়ির ব্রেন বা মস্তিষ্ক তৈরি করছে। মানে অটোনমাস ড্রাইভিং, ইলেকট্রিক গাড়ি বা স্মার্ট কানেক্টিভিটির মতো জটিল সিস্টেমগুলোর সফটওয়্যার ওরাই বানায়। এই পর্যন্ত তো সবই ঠিকঠাক ছিল, কিন্তু আসল গল্পের টুইস্টটা আসে ঠিক এইখানে। কোম্পানি দারুণ পারফর্ম করছে, কিন্তু গত অক্টোবর থেকে শেয়ারের দাম প্রায় 38% নিচে নেমে গেছে। কেন? এই হঠাৎ পতনের কারণটা কি? এই প্রশ্নটাই হলো আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। চলুন তাহলে দ্বিতীয় অধ্যায়ে যাই, গ্রোথ ইঞ্জিন তৈরি। এই পতনের আগে পর্যন্ত বিনিয়োগকারীরা কেন কেপিআইটিকে নিয়ে এতটা উৎসাহিত ছিল? চলুন সেই ডেটাগুলো একটু দেখা যাক, যা এই প্রবল আশার জন্ম দিয়েছিল। এই সাফল্যের গল্পের প্রথম প্রমাণ অবিশ্বাস্য রিটার্ন, 70.72%। ভাবা যায়, গত 5 বছরে প্রতি বছর এই হারে বিনিয়োগকারীদের টাকা বেড়েছে। কিন্তু প্রশ্ন হল, এটা কি শুধু বাজারের একটা হুজুগ ছিল? না, একদমই না। শুধু হাওয়ার উপর স্টকের দাম বাড়ছিল তেমনটা কিন্তু নয়। এই রিটার্নের পেছনে আসল শক্তি ছিল কোম্পানির মুনাফা। গত 5 বছর ধরে কোম্পানির লাভ চক্রবৃদ্ধি হারে বার্ষিক 40%-এরও বেশি হারে বেড়েছে। এর মানে হল এই বৃদ্ধিটা ছিল আসল। আর শুধু গ্রোথই নয়, ম্যানেজমেন্ট কতটা দক্ষ সেটাও দেখুন। রিটার্ন অন ইকুইটি বা আরওই 30%-এর ওপরে। সোজা কথায় বলতে গেলে এটা হলো বিনিয়োগকারীদের প্রতিটা টাকার উপর ম্যানেজমেন্ট কতটা লাভ করে আনছে তার মাপকাঠি। আর 30% আরওই কিন্তু সত্যি অসাধারণ একটা সংখ্যা। কোম্পানির ইতিহাসটা দেখলেও বোঝা যায় যে ওরা একটা স্ট্র্যাটেজিক প্ল্যান নিয়ে এগিয়েছে। 1990 সালে শুরু, 2018-তে একটা বড় সিদ্ধান্ত নিল যে শুধু গাড়ির সফটওয়্যার নিয়ে কাজ করবে। আর তারপর থেকে ওদের আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একটানা 17টা কোয়ার্টার ধরে গ্রোথ। তো এত কিছু ভালো থাকা সত্ত্বেও শেয়ারের দাম পড়ল কেন? এবার মুদ্রার অপর পিঠটা দেখতে হবে। চলুন বেয়ার কেস বা ঝুঁকির দিকটা একটু খুঁটিয়ে দেখা যাক। আসল প্রশ্ন হচ্ছে, এই যে এত ভালো একটা গ্রোথের গল্প, সেটা কি এখন শেষ হতে চলেছে, বাধার মুখে পড়ছে? ভ্যালু রিসার্চের মতো বড় বড় রিসার্চ ফার্মগুলো কিন্তু বেশ চিন্তা প্রকাশ করছে। তাদের ভাষায় বলতে গেলে কোম্পানিটা একটা ক্রস ফায়ারের মধ্যে পড়ে গেছে। ট্যারিফের ঝুঁকি, ধীরগতির অটো সেক্টর আর চীনের প্রতিযোগিতা। তো এই যে ঝুঁকির কথা বলা হচ্ছে, সেটা আসলে 3টে দিক থেকে আসছে। 1, ইউরোপের গাড়ির বাজার, যা এখন প্রায় থমকে গেছে। 2, আমেরিকায় ট্যারিফ নিয়ে একটা চিন্তা। আর 3 নম্বর, চীনের ইলেকট্রিক গাড়ি কোম্পানিগুলো, যারা এখন নিজেরাই নিজেদের প্রযুক্তি বানাচ্ছে। এই চার্টটা দেখলেই বুঝতে পারবেন চিন্তাটা কেন এত গভীর। কোম্পানির মোট আয়ের ভাবুন 75%ই আসে শুধুমাত্র ইউরোপ আর আমেরিকা থেকে। আর এই দুটো বাজারই এখন নানা রকম অর্থনৈতিক আর বাণিজ্যিক সমস্যা চলছে। তো বুঝতেই পারছেন ঝুঁকিটা কতটা বড়। আর সবকিছুর ওপরে সবচেয়ে বড় চিন্তার কারণ হলো এর ভ্যালুয়েশন।
প্রাইস টু আর্নিংস রেশিও বা পিই 40-এর ওপরে। এর মানে কি? এর মানে বাজার ধরে নিয়েছে যে কোম্পানি একদম পারফেক্ট পারফর্ম করবে, কোনো ভুল হবে না। কিন্তু এই রকম একটা অস্থির বাজারে পারফেকশনের আশা করাটা কি একটু বেশি হয়ে যাচ্ছে না? বেশ, তো আমরা বুলসের কথা শুনলাম, বেয়ার্সের কথাও শুনলাম। দুটো একেবারে আলাদা গল্প। এবার চলুন শুধু সংখ্যাগুলো কি বলছে সেটা একটু নিরপেক্ষভাবে দেখি। কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে একটা বিষয় পরিষ্কার। প্রমোটারদের কাছে প্রায় 39.4% শেয়ার আছে। তার উপর বড় বড় দেশি এবং বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও ভালো রকম অংশীদারি রেখেছে। এর মানে হলো বড় খেলোয়াড়রা কিন্তু এখনও কোম্পানির ওপর ভরসা রাখছে। কিন্তু যখনই আমরা এর প্রতিযোগীদের সাথে তুলনা করছি, তখনই বেয়ারদের যুক্তিটা আরও শক্ত হয়ে যাচ্ছে। দেখুন, টাটা এলেক্সি বা এলএনটি টেকনোলজির থেকে কেপিআইটির পিই রেশিও অনেকটাই বেশি। মানে বাজার কেপিআইটিকে একটা প্রিমিয়াম ভ্যালুয়েশন দিয়ে রেখেছে। প্রশ্ন হচ্ছে, এই প্রিমিয়ামটা কি যুক্তিসঙ্গত? তো বাজারের বিশেষজ্ঞরা কি ভাবছেন? মোট ২১ জন অ্যানালিস্টের মধ্যে ১৩ জনই বলছেন কেনা যেতে পারে, কয়েকজন বলছেন ধরে রাখতে, আর কয়েকজন বিক্রি করতে। তো সার্বিকভাবে দেখলে বেশিরভাগই এখনও আশাবাদী, তবে খুব সতর্কতার সাথে। তাদের টার্গেট প্রাইস অনুযায়ী সম্ভাব্য বৃদ্ধি খুব একটা বেশি নয়। ঠিক আছে, তো পুরো ব্যাপারটা এবার একসাথে করে দেখা যাক। এই যে বুল আর বেয়ারের লড়াই, এর থেকে আসল সিদ্ধান্তটা কি হতে পারে? তাহলে গল্পটা আসলে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একদিকে আছে বুলরা, যারা বলছে কেপিআইটি হলো ভবিষ্যতের কোম্পানি, এদের নিয়ে চিন্তা নেই। আর অন্যদিকে বেয়াররা সতর্ক করছে যে আগে স্বল্প মেয়াদী সমস্যাগুলো তো সামলাতে হবে। ইউরোপের বাজার, উচ্চ ভ্যালুয়েশন, এই সব ঝামেলা তো আছেই। শেষ পর্যন্ত প্রশ্নটা এসে দাঁড়ায় একটাই, কেপিআইটির এই যে প্রিমিয়াম ভ্যালুয়েশন, এই যে এত বেশি দাম, সেটা কি ভবিষ্যতের গাড়ির দুনিয়ার টিকিট, নাকি বর্তমানের বৈশ্বিক সমস্যার মধ্যে এটা একটা বড় ঝুঁকি? এই উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।